নমস্কার। আদর্শ গৃহস্থ আশ্রমের এক নতুন এপিসোডে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সংসারে চলতে গেলে নিত্যদিনের যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি সেগুলোর যে কুইক এবং চট সমাধান হতে পারে, আজ আমরাই কিন্তু সেগুলো আলোচনা করছি। পথে যেতে যেতে অনেক কিছু তো আসবেই, সেগুলোকে নেব, রেখে দেবো না শিখবো, আসুন আজ আবার নতুন করে জেনে। অবশ্যই পথে চলতে চলতে যদি জুতোর মধ্যে ছোট্ট একটা পাথর ঢোকে তাহলে কিন্তু সেই জুতো পরে হাঁটতে অনেক মুশকিল হয়। তাহলে ভাবুন, যদি আমাদের মনের মধ্যে কোনো খারাপ ভাবনা, খারাপ চিন্তা বা অপরের প্রতি এ ভালো সে খারাপ, এই চিন্তা ভাবনাগুলো যদি প্রতিনিয়ত আসতে থাকে তাহলে জীবনটা কিন্তু কখনোই সুন্দর হতে পারে না। তাই জীবনটাকে সুন্দর করতে গেলে আগে মনটাকে ভালো করতে হবে, আর মনটা ভালো করার একটা মাত্রই রাস্তা, সেটা হচ্ছে রাজযোগ মেডিটেশন। তো সেই রাজযোগ মেডিটেশন আজকে আমরা আরেকটু বিশদে শিখব, এবং আমাদের যে অনুষ্ঠান আদর্শ গৃহস্থ আশ্রম, এই অনুষ্ঠানের মাধ্যমে কি করে রাজযোগ মেডিটেশন করে তারা তাদের জীবনকে সুন্দর করেছে সেই অনুভব আমরা আমাদের দর্শকদের কাছে শেয়ার করব। তাই প্রথমেই জেনে নিই আমাদের সাথে আজকে স্টুডিওতে কোন বিশিষ্ট অতিথিরা আছেন যারা জীবনটাকে এত সুন্দর করে তুলেছেন। নমস্কার। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই আপনার পরিচয় নেব। দাদা, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন এবং কি করেন আপনি? আমার নাম হচ্ছে স্বপন কুমার সেন, কিন্তু আমোদপুর আমার বাড়ি, গীতা পাঠশালা আমার বাড়িতে। আচ্ছা, আপনি কতদিন জ্ঞানে এসেছেন? আমি এসেছি 4 বছর হলো। 4 বছর জ্ঞানে এসেছেন এবং গীতা পাঠশালাও চালান। 8 বছর হয়ে গেছে গীতা পাঠশালা। আচ্ছা মাতাজি, আপনার নাম? আমার নাম রীতা সেন, বড় দিদি বাঁকুড়া, আর আমি হচ্ছে সিউড়ি আন্ডারে আমোদপুরে, ছত্তিশগড়ের বাবার জ্ঞানটা পাই। আচ্ছা, দিয়ে ওখানে বোনের বাড়ি থেকে নিয়ে এখানে শুধু খুঁজতে থাকি যে বোম্বা কুমারী সেন্টার কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে খবর নিতে আমার 6 মাস টাইম লেগে যায়। দিয়ে পরে জানতে পারলাম এই আমোদপুরেই একটা ছোটো মতো আছে। যাই হোক, ওখানে আমি যেতেই হবে আমাকে, আমার খবর না কোথায় কি হচ্ছে আমি যাবো আর কি। হ্যাঁ, মাঝে একটা ডিপ্রেশনের মতো হয়ে গেছিলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জীবনে আমাদের। ওই জন্য আমাকে বলে যে চল মেডিটেশন কর, সব ঠিক হয়ে যাবে, আবার আগেকার মতো ফিরে আসবি। আমরা সেই মুহূর্তে মেডিটেশন করতে যাই, খোঁজ খবর নিয়ে যাই। দাদারা বললেন যে এখানে গলির ভেতরে অনেক কম মানে আত্মা আসছে, তো একটু বাজারের দিকে হলে খুব ভালো হয়। বাড়িতে বলাতে সাথে সাথে আমার ছেলে বা আমার যুগল রাজি হয়ে গেল কি না, তাহলে আমাদের বাড়িতেই নিয়ে আসা হোক। ওনাকে নিয়ে আসাতে সাথে সাথে বড়দিও একদিন প্রোগ্রাম বলে, আমাদের লজ আছে, লজে একদম আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম করা হলো। এবং অনেক আত্মা আসাতে বলছে ঠিক আছে বাজারেই হোক, তাহলে বাজারের মধ্যে এলে অনেক আত্মা আসবে, এখানে অনেক সহযোগিতা পাবে, এখানে ক্লাস শুরু হবে। তখন থেকে 2018 সাল থেকে আমার বাড়িতেই গীতা পাঠশালা। অবশ্যই একটু আপনার অনুভবটাও শুনে নেবো, যে আপনি বললেন যে অনেক বড় একটা জিনিস দুর্ঘটনা, সেটা একটু যদি বলেন। এটা পারিবারিক একটা হয়তো মেয়ে লাভ ম্যারেজ করেছিল, সেটা আমরা কিছুতেই মানতে পারছিলাম না। এবার দুজনেই ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। ডাক্তার বলছে ট্যুরে যান, আমরা কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে অমরনাথ, বিভিন্ন জায়গায়, হ্যাঁ বৈষ্ণব দেবী ঘুরে বেড়াচ্ছি, কোথাও তো মনে শান্তি পাচ্ছি না। কিন্তু আমার বোন বলে এখানে আয়, এখানে এসে তোরা কোর্স কর, কমপ্লিট সম্ভব নয় ছত্তিশগড়ে অতদিন থাকা। যাই হোক, ওখানে ওদের 2-1 দিন ওদের মুখে শুনে খুব ভালো লাগে, আমাকে যেতেই হবে, আমাকে শিখতেই হবে। এসে বাড়িতে পিস অফ মাইন্ড চ্যানেল শুনতাম, সুরজ ভাই সমাধান শুনতাম। এরা মন দিয়ে দোকান থেকে এসে সব শুনতে লাগতো যে কি শুনছে। দিয়ে খোঁজ করে 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 বাবা আমার বাড়িতে চলে এসেছেন, মানে নিয়ে আসা হয়েছে বাবাকে। হ্যাঁ, মদত করেছেন বাবা। দিয়ে এখানে আছি এখন। আমি নিজেকেও খুব সুখী, ধন্য নিজেকে মনে করি, মানে যেটা একদম দুজনা মানে দুটো ফ্যামিলি পুরো ছাড়াছাড়ি, মানে কোনো কানেকশন ছিল না। বাবা যে এখন ঠিক আছে, আমি ভাবি এখন যে মেয়েকে যদি আমি দেখে শুনে বিয়ে দিতাম তাহলে আমি এতটা ভালো পেতাম না। হ্যাঁ, আর ছেলে জামাইকে মানতে পারতো না, এখন সেই ইয়েতে কি করে জানি না বাবা কামাল করেছেন। আমরা শুধু অমৃতবেলায় যোগ করতাম, আর বাবার সাথে কথা বলতাম। বাড়িতে বাড়িতে বাইরের লোক এলে বলে এই বৌমাই কি আপনার মেয়ে? আমি হ্যাঁ আমার মেয়ে। আর নাতি নাতনিদের এত সংস্কার হয়ে গেছে, রাতের বেলা সবার সময় প্রত্যেক দিন আগে গুড নাইট শিব বাবা, গুড মর্নিং শিব বাবা করে স্কুল যাবে আমার নাতি। একেই বলে হয়তো সংস্কার, ছেলে মেয়ের এক্সাম মধ্যে কি থাকে করে দিয়ে দেয়। তো বলে ঠামি 11টার সময় কিন্তু আমার এক্সাম আছে, তুমি তখন শিব বাবাকে জানিও, হ্যাঁ যেন আমি ভালোভাবে অ্যান্সার দিতে পারি। তো এসে নিয়ে আগে শিব বাবাকে ঘরে ঢুকতে দিতে থ্যাঙ্কস শিব বাবা বোম্বা বাবাকে করে নিয়ে ভালো রেজাল্ট হয়েছে, ভালো করেছে। খুব সুন্দর। দিদি, আপনাকে জানতে চাইবো, এই যে ওনারা বলছেন একটা দুর্ঘটনা আমরা মেনে নিতে পারছি না, আমাদের জীবনে না অনেক এক্সপেকটেশন থাকে, এবং সেই জিনিসগুলো যখন আমাদের মতো হয় না তখন আমরা রেগে যাই, দুঃখ পাই, তার সাথে কথা বলা বন্ধ করে দিই। জ্ঞান কি করে সাহায্য করবে আমাকে এগুলো মানিয়ে নিতে? কারণ মানিয়ে নেওয়াটা আজকাল সহজ নয়।
একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলেন। দেখুন, জ্ঞানের আগে তো যে বাস্তবিক পরিস্থিতিগুলো আসে আমাদের জীবনে, মা বাবা যখন তার সন্তানকে মানুষ করে বড় করেন, তো প্রত্যেকেই তার প্রতি একটা শুভ ভাবনা রাখেন, স্বপ্ন থাকে, মেয়েকে সাজাবো, মেয়েকে অনেক অনুষ্ঠান করে অনেক লোকজন ডেকে তার ভালো করে আমি মানে লোকে যেন জানে যে এই মেয়ের বিয়ে হয়েছে এত ভালো বাড়িতে, মানে ওনার পরিবার খুবই সুন্দর। আচ্ছা থেকে বড় কথা যে সবাই খুব সহযোগী, সবাই আচ্ছা মানে কোনো একটা অনুষ্ঠান হলে দেখবেন মেয়ে জামাইও চলে আসলো, বাহ। বাচ্চাটাকেও নিয়ে চলে আসলো, এদিক থেকে ছেলেও গেল, বৌমাও গেল, বাচ্চাও গেল, একদম ভরপুর ফ্যামিলি। মানে এটা দেখে কি মনে হয় যে ওরা এখন তো সবাই অল্প অল্প বয়স, কিন্তু ওদের খুবই বাবার প্রতি খুবই মান্যতা, বাবার অমৃত খাবে, বাবার ভোগ খাবে, বাহ। বা দিদিরা বাড়িতে গেলে খুব রেসপেক্ট দেওয়া, বা যে কোনো ভাই বোন ক্লাস করতে গেলে তার প্রতি অনেক সুন্দর আচরণ। আর যেহেতু বাড়ির মধ্যেই পাঠশালা, তাহলে প্রতিদিন ক্লাস হয়, তারপরে বাবার যে যোগের যে পরিবেশটা তৈরি হয়েছে বাড়ির মধ্যে, যেরকম ওনাদের বিজনেস রয়েছে, বড় লজ রয়েছে, তাহলে অনেক লোকের সাথে তো যাতায়াত, তারাও তো দেখেন এদের সবাইকে। তো একটা স্বাভাবিকভাবে মানে দাদারও তো মানে সামাজিক পরিচিতি অনেক বড়, তো সেইভাবে মানে সবাই জেনে গেছে যে আপনার বাড়িতে ক্লাস হয়, শিব বাবার ক্লাস, বাবা ঝান্ডা ওঠানো, তারপরে দিদিরা সব সাদা সাদা ড্রেস পরে আসে, তারপরে আমরা শিবরাত্রির সময় বড় র্যালি করি, প্রোগ্রাম করি, তাহলে এগুলো দিয়ে মানুষের মনে তো একটা দাগ কাটে না। অবশ্যই। তাহলে জীবনে কোনো কোনো ঘটনা ঘটে, কিন্তু দেখবেন যে সেটা অনেক কিছু কল্যাণ নিয়ে আসে। একদম, যেটা আমরা শুরুতে হয়তো বুঝতে পারি না, কিন্তু পরবর্তী সময় গিয়ে আমরা বুঝতে পারি না যা হয়েছে ভালোর ভালো জন্য হয়েছে। হয়েছে। মেনে নিতে তখন কোনো অসুবিধা হয় না। একটা জায়গায় আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই যে দিদি বললেন যে আপনাদের লজ আছে যেখানে প্রচুর মানুষজন হয়তো আসেন, তো এই যে ব্যাপারটা যে আপনার এই আধ্যাত্মিকতা আর আপনার নিজের যে বিজনেসের জায়গাটা, এই দুটোকে কি করে আপনি ব্যালেন্স করে চলেন? বাবাই করে দিয়েছে, মানে বাবাই আপনার বিজনেস। সব সময়। সবার একটা লোকালি একটা স্থানীয় আস্থা এসে গেছে, যারা ভালো সঙ্গের সাথে যুক্ত, ভালো সঙ্গ নিয়ে থাকেন, তাহলে সবাই তো বলবে যে তাহলে আপনার লজটা আমি নেব, বা সবাই একটা, আর ব্যবহারও ওনাদের খুবই ভালো, একদম। সবার সামনে যে লোকাচার যেটাকে আমরা বলি, যে সে লোকাচারটাও খুব ভালো, সবাইকে অ্যাপ্রিসিয়েট করা, একটা সুন্দর ভাইব্রেশন, গুড ভাইব্রেশনটা নিয়ে যায়। আর সাথে সাথে বাবার জ্ঞানটাও তো শুনতে থাকে। হ্যাঁ। একদম একদম। কারো হাতে পর্চা গেল, কারো হাতে তো শিব বাবার লাইটটা দেখতে পেল, তো এগুলো করতে করতে কিন্তু মানুষ মনে একটা খুব সুন্দর ছবি তৈরি হয়ে যায়। অবশ্যই। মাতাজি, আপনাকে জানতে চাইবো যে জ্ঞান নিয়েছেন, তো আপনি ধরুন মোটামুটি সংসারের হেড, তো হেড হিসেবে আপনি এত যে সংস্কার আপনার লোয়ার জেনারেশনকে পাস অন করছেন, মানে কি বলতে চান আজকাল, মানে আমাদের বাড়িতে একটা মেসেজ দিতে চান সমাজের মানে কাছে? আজকালকার দিনে যা অবস্থা, হ্যাঁ, সংসারে বাড়িতে ঢুকেই আমাদের কি জানি অনেকে বাড়িতে ঢুকেই মনে হচ্ছে বাড়িতে এসি চলছে, খুব আরাম পাচ্ছি, খুব ভালো পাচ্ছি, এরকম ভাবে একটা অনুভব করে। প্রায় মানুষ এসেই বলে যে আমার ছেলে হাসে, আমাদের জাদু আছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে এলে কিন্তু নিরামিষ খেতে হবে, আচ্ছা। এটাই নিয়ম, এটাই। নিয়ম। আর এই যে আপনি সবসময় হাসি মুখে আছেন, এটাই তার দেখছি। কি কোনো রহস্য আছে যে সবসময় এত, আমরা এসে থেকেই দেখছি আপনি সবসময় হাসছেন, তো তার কি রহস্য? অবশ্যই জানি না, এটা আমার হয়তো নেচার, বা অনেকেই বলে যে আপনি তো খুবই হাসিমুখী, তা আপনি মেডিটেশন করেন, আপনাকে টেনশনের তো নাই, তো মেডিটেশন করেন কেন? দিদি, এই যে ওনারা বলছেন যে একটা লজের ব্যবসা আছে, সুন্দরভাবে জীবনটাকে চালাচ্ছেন, তো সেই হিসেবে দেখতে গেলে তো আমরাও এখানে গেস্ট, কিছুদিন আছি কিছুদিন নেই, কি করে তাহলে মানে ভাববো না যে এটা আমার নয়, আমি তো কিছু ক্ষণিকের অতিথি। না দেখুন, জ্ঞানটা যখন আমরা কিছু শোনাই না, তো আমাদের স্বরূপটাও কিন্তু ভালো হওয়া দরকার। রীতাদি এমনিতে খুব ভালো, মানে খুব খুশিতে থাকেন, ওনাকে দেখলেই তো অনুভব হবে যে উনি কিছু পেয়েছেন, উনি পেয়েছেন, সেটা পরিবারের মধ্যে একটা ছাপ পড়েছে, আর দাদাও এত সহযোগী হয়েছেন, তাহলে মানে মানুষ যখন প্র্যাকটিক্যাল কিছু দেখেন তবেই কিন্তু তার বিশ্বাস বা আস্থাটা জাগে। অবশ্যই। আর এমনি রীতাদি তো মেইন হচ্ছে রীতাদি, মাতাজিকে দেখেই সবাই আসেন, তো খুবই স্নেহময়ী, মানে সবাইকে খুব ভালো করে স্নেহ দেন, পালনা দেন। স্বাভাবিক দেখবেন যে আপনার বাড়িতে কেউ আসলে আপনি যদি তাকে স্মাইলিং ফেসে ওয়েলকাম করেন, স্বাভাবিক তার ভালো লাগবে। জ্ঞানটা তো আমরা পরে বুঝি, কিন্তু জ্ঞানটা আগে শুনি। যিনি শোনান তার আচরণ যদি মনের মধ্যে একটা ছাপ ফেলে দেয়, তাহলে স্বাভাবিক
আর আমরা তো যখনই যাই তখনই তো আমরা দাদাকেই খুঁজতে থাকি, দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়। তো মানে সব মায়েরা ক্লাস করেন না, তাহলে ঘরের যিনি ব্যক্তি, কর্তা ব্যক্তি, তার সাপোর্ট আছে বলেই তো অবশ্যই, আজকে আজকে সবাই উনি এত এতটা আগে যেতে পেরেছেন। হ্যাঁ, দাদা কাজের জন্য ব্যস্ত থাকতেন, সব সময় থাকতে পারেন না, কিন্তু এই যে স্নেহ ভালোবাসা লেনদেনটা উনিও দেন আর আমরাও দিই, এক পক্ষ থেকে কখনো হয় না। অবশ্যই, সম্মান বলুন, ভালোবাসা বলুন, স্নেহ বলুন, প্রেম বলুন, এটা আমি দিচ্ছি, আপনি ফিল করছেন, আর আপনি দিচ্ছেন, আমি ফিল করছি। ঠিক আছে, এই যে আপ্যায়ন, মানে যে আসবে বা দিদিরা আসবে, মানে সেই দিন দাদা অন্য কোথাও যাবেন না, মানে আজকে দিদিরা আসবে, আজকে প্রোগ্রাম হবে, মানে আজকে এতটুকু সম্মান আপনাদের জন্য। হ্যাঁ, সবার জন্য, সবার প্রতি ওনারা এত আন্তরিক, তবেই তো বাড়িতে বাবার ওই জায়গাটা এতটা ভরেছে। আপনার দেখুন, এই যে গীতা পাঠশালা শব্দটা আমরা বলি, দেখবেন ঘর গৃহস্থের মধ্যে থেকে আপনি এই জিনিসটা অভ্যাস করছেন। আচ্ছা। কিন্তু মাতাজি ওটা খুব মেনটেন করেন, ওনার পরিবারের অনেক আত্মীয়রাই এই নলেজের সাথে যুক্ত রয়েছে। বাবার ওনার বাড়িতেও গীতা পাঠশালা আছে, মানে বোনের বাড়িতে প্রতিদিন কোথাও কিছু problem না হয় কিছু তো। ফোনে আদান প্রদান হয়। আচ্ছা, আজকে সেন্টার থেকে এই এসছিল, এই মাউন্ট আবু যাব, এই টিকিট কাটা হয়েছে, এই দাদা যাবে, এই আমি যাব, মানে একটা সুন্দর একটা জার্নি পরিবারের মধ্যে। তাই সেইটা কি হয়, নেক্সট যে ছেলে মেয়ে তাদের মধ্যেও এটা খুব flow হতে হ্যাঁ, দেয়। খুব প্রভাব Transfer হয়। বিস্তার করেছে। মাতাজি, আমার মা একটা কথা বলেন যে মা হতে গেলে মাটি হতে হয়, কিন্তু মাটিতে তো অনেক কিছু সহ্য করতে হয়, আর সেই মায়ের মূর্তি তো সেই মাটি দিয়েই তৈরি হয়। তো আপনার জীবনে কি কি সহ্য করেছেন আপনি, একটু যদি তার অনুভব আমাদেরকে বলেন। নাইকে জানি না, বাবার জ্ঞানে আসার আগে আমি যেরকম ভাবে আমার বৌমাকে রেখেছি, ধরুন মেয়ের মতো পালনা দিচ্ছি, আগেকার সার্ভিসরা বাপের বাড়ি যাওয়া হবে না, তো না 1 বছরে একবার, অনেক দূরে, তখন তো ফোন ছিল না, আর 40 বছর প্রায় হতে চললো আমার বিয়ে দিয়ে, ওই যে কষ্টটা পেতাম, হ্যাঁ, সেই কষ্টগুলো যে সহ্য করে মুখ বন্ধ করে রেখেছি, যে এই কবে 1 বছর হবে তবে বাবার বাড়ি যাবো, এরকম ভাবে ছোট মানে অনেক সহ্য করেছেন, অনেক সহ্য করেছি। মানে যে সহে সে রহে। এটাই হচ্ছে কথা। আচ্ছা দিদি, আপনার কাছে আসবো, যে সহ্যটা আমরা কোন লেভেল অবধি করতে পারবো? অনেক সময় হয় এত সহ্য করছি যে হে ভগবান, আর কত সহ্য আমাদেরকে করতে হবে। সহ্য শক্তি একটা এমনই শক্তি যে এর কোনো লেভেল হয় না, যে এতটা পর্যন্ত আমি সহ্য করব। দেখবেন যে সহ্য করে সে সইতেই থাকে, যে একটু সহ্য করে তার অসহ্য মনে হতে পারে যে আমি অনেক সহ্য করেছি, কিন্তু দেখবেন মায়েরা পরিবারকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, বা স্বামীদের কাছে নিজেকে ভালো রাখার জন্য তারা ভেতরে ভেতরে অনেক তপস্যা করে সহ্য করেন। সেই সহ্যটা কতটা, সেই লেভেলটা কিন্তু এরকম করে টানা যায় না। মানে মায়েরা তার মায়ের থেকে শিখেছে, তার ঠাকুমা, তার দাদুমা, দিদিমার থেকে শিখেছে, এইভাবে কিন্তু আমাদের যে ভারতীয় ঐতিহ্যটা কিন্তু চলে এসছে। অর্থাৎ সহ্য করাটা, আমরা বলি রাজযোগ থেকে, রাজযোগ অভ্যাস করলে একটা শক্তি আসে, সেইটা যেরকম আপনারা দাদার থেকেও অনুভব শুনতে পারেন, যে দাদা মানে খুবই চেন স্মোকার ছিলেন, মানে বাবাকে ভালোবাসেন, হ্যাঁ, আমাদের ঈশ্বরের পরিবারের সাথে খুবই ভালো, কিন্তু সব জিনিসটা ছাড়তে পারতেন না। কিন্তু ওনার এই যে ভালোবাসা, আমি বাবার ঘরে যাব, আমি বাবার সাথে মিট করব, তুমি একা যাবে, আর আমিও বারবার বলছি যে মাতাজি আপনি একা যাবেন না, দাদাকে নিয়ে চলুন। মানে আমরা দাদাদের একটু বেশি সাপোর্ট করি কেন, যে পরিবারের এরাই কিন্তু ব্যাকবোন, এদের ভালোবাসার জন্যই কিন্তু আজ গীতা পাঠশালা টিকে রয়েছে, মাতাজি টিকে রয়েছেন। আজকে মাতাজি কোথাও যাবেন, দাদাই তো পয়সাটা দিচ্ছেন। তো আমি সব সময় বলি যে আপনার জন্য এত সেবা করছে, আপনি তাকে অনেক সেবা করবেন, সাথে নিয়ে চলুন। যে সব নিয়ম পালন করে না, আমি যে পালন করে না, করবে, এরকম ভালোবাসা দিতে হবে যে ভালোবাসা আপনাকে তৈরি করবে। আমরা তো অনেকেই এভাবে এসছি, তো দেখুন দাদা যেটা মানে এত দিনে এত সিগারেট খেতেন, হ্যাঁ, মানে সেটাকে কমিয়ে 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 এখন কি সিগারেট খাওয়া ছেড়ে গেছে? একদম ছেড়ে গেছে। আরে বাবা, বাবাকে আমাদের কিন্তু অনেকেই শুনছে অনুষ্ঠানে, প্রচুর দর্শক যারা খুব চেন, আপনি এটা প্রেরণা কাজ করবে তার জন্য। তো আপনি তাদের জন্য কি বলতে চান, যে সিগারেট ছাড়তে গেলে কি করতে হবে? যে কোনো নেশা। বাবাকে সবসময় মদত চাই বাবার, আচ্ছা আচ্ছা, বাবা আমাকে নেশা মুক্ত করে দাও। আচ্ছা, ভগবানকে বলতে হবে। মানে এই যে ভালোবাসা,
আর আমিও বললাম মাতাজিকে কি দাদাকে নিয়ে চলুন, এটা আমিই প্রথম সংকল্পটা দিয়েছি। তো বলে দাদা তো নিয়মে চলে না, আমি বলছি দাদা তো সব নিয়মেই চলে, না হলে আপনি কি করে চলছেন? তো বলছে দাদা এইটা খাওয়াটা ছাড়তে পারছে না। আমি বললাম একটা মানুষ পবিত্র শুদ্ধ ব্রহ্মচর্য জীবন পালন করছেন, বাড়িতে শুদ্ধ খাবার হচ্ছে, বাড়িতে কিন্তু মাতাজি বানান না, তো দাদাও খান না বাড়িতে, বাইরে গেলে আত্মীয় স্বজনের ওখানে ওগুলো মেনটেন করতে পারতেন না, সব জায়গায় যেতে হয়। তো আমি বললাম দাদার তো সব থেকে বড় সাপোর্ট রয়েছে, আরেকটু ভালোবাসুন, আরেকটু ভালোবাসুন, আর বলুন যে মধুবনে যাব যাব যাব। এই সংকল্পটা দিতে দিতে দেখবেন যদি আপনি নিজেকে ভালোবাসেন, আমি বাবার কাছে সবসময় বলছেন আমি বাবার কাছে সঁপে দিয়েছি, তাহলে বাবাই কিন্তু তার বাচ্চাকে ভালোবেসে এগিয়ে নিয়ে এসছেন। খুব সুন্দর লাগলো আজকের আলোচনাটা করে, আপনাদের যে এই ব্যবসাটাকে আপনারা পরিবারেও নিয়ে এসেছেন এবং সেটাকে আদর্শ একটা গৃহস্থ আশ্রমে কনভার্ট করেছেন। সবথেকে ভগবানের যে প্রতিনিয়ত ক্লাস আপনাদের ওখানে চলে, প্রচুর বাড়িটাই মানুষ একটা মন্দির হয়ে গেছে আপনাদের দেখে নিজেদের জীবনকে পরিবর্তন অনেকেই করছেন। বলে যে এটাতে বাড়িতে এসে মানে এত আনন্দ পায়, মানে রুমে ঢুকেই বলে খুব ঠান্ডা, খুব আরাম, আর মনে হয় না যে এটা তোমার বৌমাকে, যেটা তোমার বৌমা, এটা মনে হয় যে তোমার মেয়ে। মানে হ্যাঁ একদম আমার বৌমা মেয়ে খুব আনন্দে সুখে, ছেলে নাতি দুটো পুচকু আছে, পুচকুটা পর্যন্ত গুড নাইট শিব বাবা, লাল লাইট জ্বালা থাকলে বদমাশি করে ঢুকে গুড নাইট শিব বাবা, ঘুমাতে যাচ্ছি, বসবো না, চললাম করে বেডে চলে যায়। দিদি একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে এই যে এত পরিবার আপনাদের এখানে আসছেন, তো আপনারা তো গৃহত্যাগী, আপনারা এই যে পরিবারদেরকে আদর্শ গৃহস্থ আশ্রমে পরিবর্তন কি করে করছেন? না না, আমরা কেউ গৃহত্যাগী নয়, আমরা ঘর ত্যাগ করে আসিনি, এটা সেবার জন্য আমরা এসছি, অর্থাৎ খুশি খুশিতে এসছি। মানে এরকম নয় যে আমি ঘর ছেড়ে দিয়েছি। আচ্ছা, ঘরের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, সম্মান রয়েছে। যেরকম আমি আপনাকে সেবা করছি, আদার্স যারা তাদেরকে আমরা ঈশ্বরীয় জ্ঞান শোনাচ্ছি, সেরকম বাড়ির লোকদেরও আমরা জ্ঞানটা শোনাই। ধরুন একসাথে একত্রিত হলো, কোনো একটা ফাংশন হলো, তখন বাড়িতেই আমরা যাই, তখন বাড়িতে গিয়ে ঠিক যেভাবে আপনাদের শোনাচ্ছি সেভাবেই শোনাই। একটা জিনিস সবাইকে ফিল করাতে হবে যে আপনি ভালো আছেন, আমি ভালো আছি, যদি এইটা আপনি ফিল করতে পারেন তাহলে আপনি পরিবারে থেকেও করতে পারবেন। অবশ্যই। আর এইটার জন্য একটা দৃঢ় সংকল্প চাই, যে কোনো জিনিসকে ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে, এবং সেটা হৃদয় দিয়ে সেটাকে আপনাকে করতে হবে। আর যদি আপনি এটা করেন, আর আমাদের লক্ষ্য তো এটাই কি চ্যারিটি বিগিনস এট হোম, আমরা যদি প্রত্যেকটা ঘরকে এরকম সুন্দর করতে পারি, তাহলে দেখুন আমাদের নিজেদের মধ্য দিয়ে কত কল্যাণ হয়ে যাবে। যে আমরা একটা পরিবারকে করলাম, আরেকটা পরিবারকে করলাম, আরেকটা পরিবারকে, আমাদের আশেপাশে বহু পরিবার রয়েছে যারা বাবাকে এখনো চেনেই না। তাহলে এই যে মাধ্যম, এই যে আজকের আমরা যেখানে বসেছি, যে গৃহস্থ আশ্রম পরিবারকে করার জন্য একটা পদক্ষেপ, এটা যে কতখানি কল্যাণকারী যারা দেখছেন, কিন্তু এমনও তো হতে পারে অনেক মানুষ জানেন না, যারা দেখেননি। এটা যত বেশি প্রচার হবে, যত বেশি লোকে জানবে, তত বেশি সে তার জীবনকে সুন্দর করতে পারবে। নিশ্চয়ই। আর সেই জন্য সবাইকেই আমন্ত্রণ জানাই যে সবাই নিজের গৃহকে এরকম পবিত্র আশ্রম বানান, আর নিজেরা ভালো করে অনুভবী হন, এবং অনেক আত্মাকে এই ছত্রছায়ায় নিয়ে আসুন। সুন্দরভাবে দিদি আপনি বোঝালেন, আর ওনারা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে জীবনে কি করে সব কিছু মেনটেন করার পরও আমাদেরকে এইভাবে চলতে হয়। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে এত সুন্দর অনুভবে ভরপুর করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের ক্ষেত্রে বলি, আজকে আমরা কত কিছু শিখলাম যে জীবনে সব কিছু করা যায়, সংসারটাও করা যায়, একই সাথে সংসারের মধ্যে প্রেম বন্ধনে আবদ্ধ থেকে নিজেদেরকে সুচারুভাবে পরিচালনাও করা যায়। দরকার হচ্ছে একটুখানি বোঝাপড়া, একটুখানি একে অপরকে মেনে নেওয়া, এবং নিজের দাম্ভিকতাকে সরিয়ে, অহংকারকে সরিয়ে নিজের আসল স্বরূপকে বের করে তোলা। অবশ্যই অহংকার হচ্ছে এমন একটা অসুর যা আমাদেরকে সবকিছু থাকার সত্ত্বেও আমাদেরকে অনেক নিচে নিয়ে আসে। তাই যদি আমাদেরকে ওপরে উঠতে হয় তাহলে আমাদেরকে ঝুঁকতে হবে। যেমন বেত হয় না, বেতকে কিন্তু ভাঙা খুব মুশকিল, কিন্তু পাটকাঠি
যে ফ্লেক্সিবল না তাকে খুব সহজেই ভাঙা যায়। তাই যদি হতেই হয় আমাকে ঝুঁকতে হবে। আর যে ফলে গাছে পরিপূর্ণ সেই ফল কিন্তু অটোমেটিক ঝোঁকে। তাই পরিবারে যদি একটু ঝুঁকতে হয়, পরিবারে যদি একটু একে অপরের সামনে মাথা নত করতে হয়, আরে সে তো আমার নিজের জন, সে তো বাইরের কেউ না, একটু না নিচু হই না, তাতে দেখা গেল আমাদের সম্পর্কটা আরও অনেক ভালো হয়ে যাবে। তাই প্রত্যেকের সম্পর্ক খুব ভালো হয়ে উঠুক, প্রত্যেকের পরিবার সুন্দর পরিবার, আদর্শ গৃহস্থ আশ্রম হয়ে উঠুক, এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন আমরা দুজনে এখানেই বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।